স্বাগত ডেডলাইন ঢাকায়, আপনাদের সাথে আছি গোলাম কিবরিয়া। দেশ জুড়ে ভয়ের সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার অপচেষ্টায় উগ্রবাদীরা এ প্রতিরোধে কাজ করছে আমাদের নিরাপত্তা প্রশাসন। এই সংকট উত্তরণে নিরাপত্তার উদ্যোগের পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক প্রতিবাদের বিষয়টিও সামনে আসছে। এসব নিয়ে কথা হবে আজকে ডেডলাইন ঢাকায়। আমাদের সাথে স্টুডিওতে আছেন চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকামুল্লাহ। স্বাগত আপনাদের। মোরশেদ ভাই, আমরা দেখেছি ধরেন যখনই কোনো সংকট এসেছে আমাদের 52-র ভাষা আন্দোলন বলেন, 71-এর মুক্তিযুদ্ধ, 69-এর গণ আন্দোলন কিংবা স্বৈরাচার বিরোধী আন্দোলন, সবসময় কিন্তু সংস্কৃতি কর্মীরা একটা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। তারা গণজাগরণ বলেন বা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ বলেন, তাদের কণ্ঠস্বর ছিল অনেক জোরালো। এখন আমরা যেরকম একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি, জঙ্গিবাদ, উগ্রবাদের একটা সংকট, এইটা মোকাবিলায় কি আপনি মনে করেন যে সংস্কৃতি কর্মীরা বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে বা রাখছে কিনা? অবশ্যই বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে এবং রাখতে হবে। রাখছে কিনা, কিছু কিছু তো রাখছে। আমরা দেখেছি কিছু কিছু কর্মসূচি সংস্কৃতি কর্মীরা ইতিমধ্যে নিয়েছে, কিন্তু সেটা যথেষ্ট নয়। আমি বলবো আরও অনেক বেশি কর্মসূচি নিতে হবে। এবং হয়তো আপাতত সবাই, প্রত্যেকটা মানুষ কিন্তু কিছুটা আতঙ্কিত, কিছুটা মানে কি করব না করব এটা নিয়ে একটু দ্বিধাগ্রস্ত। কিন্তু সেই দ্বিধাটা যখন কাটিয়ে উঠবে তখন আমার মনে হয় সাংস্কৃতিক কর্মীরা বলিষ্ঠভাবে এগিয়ে আসবে। এবং এই ধরনের ঘটনা রোধ করার ক্ষেত্রে কিন্তু নিরাপত্তা বাহিনী তো আছেই, অন্যান্য যে মেজারগুলো সেগুলো আমাদের নিতে হবে অবশ্যই, কিন্তু সংস্কৃতি একটা বড় ভূমিকা রাখতে পারে। বিশেষ করে যেখানে আমাদের এই তরুণ সমাজ, কিছু খুব অল্প সংখ্যক তরুণ আমি বলবো যারা বিপদগামী হচ্ছে, তারা কেনই বা বিপদগামী হচ্ছে, এবং তাদেরকে বিপদ থেকে রক্ষা করতে কিন্তু সংস্কৃতি পারে যথাযথ ভূমিকা রাখতে। এই যে আপনি বললেন যে কিছু সংখ্যক তরুণ বিপথে যাচ্ছে, তাদেরকে আমরা যেটা সংবাদ মাধ্যমে বা পত্রপত্রিকায় প্রতিবেদনে দেখেছি, ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে মূলত তাদের ব্রেন ওয়াশ করে তাদেরকে একটা এরকম ধারণা দেওয়া হচ্ছে যে এটা করলে হয়তো তারা পরবর্তীকালে অনেক বড় একটা পুরস্কার পাবে, এরকম কিছু। এই যে একটা ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে ভুল বুঝিয়ে তরুণদেরকে নিয়ে যাচ্ছে, এটার বিপরীতে সংস্কৃতি কর্মীরা কিভাবে এটাকে তাদেরকে একটা সঠিক পথের আলো দেখাতে পারবে? এখানে আলোচনায় আমাদের আগেও এটা নিয়ে আলোচনা হয়েছে। আলোচকরা বলেছেন যে তরুণ প্রজন্মের সামনে অনুসরণীয় কোনো ব্যক্তিত্ব বা সেরকম কোনো মডেল নেই বলে তারা এরকম বিপদে যাচ্ছে। আপনিও কি সেটা মনে করেন কি? হ্যাঁ, কিছুটা তো বটেই। এই তরুণ সমাজ এখন বিভ্রান্ত হচ্ছে ইসলামের নামে, ধর্মের নামে আমি বলবো। কিন্তু ধর্ম তো খুব একটা কি বলবো, একটা মানে সবার মনে শান্তি এনে দেওয়ার জন্যই কিন্তু ধর্মের মূল বাণী হচ্ছে শান্তি। কিন্তু এরা যারা করছে তারা তো ধর্মটাকে বুঝতে পারছে না। তারা হয়তো কিছুটা ধর্মের প্রতি যারা আসক্ত হয়ে গেছে তাদেরকে ধরে নিয়ে আমার মনে হয় তাদেরকে মগজ ধোলাই করা হচ্ছে, বিভ্রান্ত করা হচ্ছে, এবং তাদেরকে মানে এখন যেটা শোনা যাচ্ছে যে তাদেরকে কিছু ড্রাগস খাওয়ানো হচ্ছে, যে ড্রাগসগুলো খাওয়ার ফলে তাদের মনুষ্যত্ব, তাদের যে কি বলবো অনুভূতি, আবেগ, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। একটা পয়েন্ট ছিল যে ড্রাগস খাওয়ানোর পথ মানে পর্যায় পর্যন্ত যায় কিভাবে? ড্রাগস তো খাওয়াবে, একটা পর্যায়ে আসতে হবে, তাদের কাছাকাছি যেতে হবে, সেই পর্যায়ে যায় ওরা, যায় ফলেই মানে তারপরে পথটা আচ্ছা ঠিক আছে, এটা বোঝা যায়। হ্যাঁ, কিন্তু মানে আমি যেটা বলছি, না হলে যেই ধরনের নৃশংসতা এরা করছে সেটা স্বাভাবিক কোনো বাঙালি করতে পারে না। বাঙালির তো এমনি একটা আবেগের মন থাকে, আছে, মানে জানি তো। যেখানে গুলশানের ঘটনায় আমরা দেখলাম এই ছেলেগুলো যেই কাণ্ড ঘটিয়েছে, এটা তো খুব স্বাভাবিক মানুষ করতে পারে না, বিশেষ করে বাঙালি তো করতেই পারে না আমি বলবো। তো সেটা আছে। তাই এখন আরেকটা জিনিস কি, যেটা আপনি বলছিলেন যে কোনো আদর্শ আমাদের সামনে নেই, এইখানে এটা কিন্তু একটা বড় ব্যাপার যে তরুণরা কিন্তু একটা আদর্শ খোঁজে সব সময়, এবং যখনই তাদের সামনে কোনো আদর্শ না থাকে তখন তারা বিপদগামী হওয়ার চেষ্টা করে। আমরা দেখেছি আগে, ধরেন যখন সমাজতান্ত্রিক বিশ্ব ছিল, বিশ্বে যখন সমাজতান্ত্রিক ব্যবস্থা খুব জোরালো ছিল, একটা সমাজতান্ত্রিক ভাবধারায় তরুণদের উদ্বুদ্ধ হওয়ার একটা প্রবণতা আমরা দেখেছি। এবং তখন কিন্তু সেই সমাজতান্ত্রিক ভাবধারায় অধিকাংশ তরুণী আমরা দেখতাম যে তারা সমাজতান্ত্রিক ভাবধারায় উদ্বুদ্ধ হতো। সেটা একটা বিষয় ছিল, তাতে করে তারা হয়তো একটা প্রগতিশীল অংশে পরিণত হতো সমাজের। কিন্তু এখন যেহেতু সেইটাও নাই, সেই ধারাটিও অনুপস্থিত, সেই জন্য এখনকার তরুণরা কিন্তু যারা বিভ্রান্ত হচ্ছে তারা অধিকাংশই সহজেই ফাঁদে পা দিচ্ছে, ধর্মান্ধের দিকে ঝুঁকছে এবং সহজেই ফাঁদে পা দিচ্ছে। এই
গুলশানের হামলার পরে বিশেষত যেই বিষয়টি সামনে এসেছে যে দেখা গেল এরা সবাই এদের অধিকাংশই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, লেখাপড়া জানে। আগে একটা ধারণা ছিল আমাদের, প্রচলিত ধারণা ছিল যে সাধারণত একটু নিম্নবিত্ত পরিবার কিংবা যারা একটু অবস্থাপন্ন না, অসচ্ছল, সেই সব পরিবারের তরুণদেরকেই হয়তো আকৃষ্ট করে জঙ্গিবাদ। কিন্তু আমাদের ধারণা পাল্টে গেছে। এখন সরকার বিশ্ববিদ্যালয়গুলোতে নজরদারি বাড়াচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে সংস্কৃতি কর্মকাণ্ড বা এই যে এই বিষয়গুলো, আপনি কি মনে করেন যে তার অনুপস্থিতি একটা অন্যতম কারণ? মানে একেবারে যদি আমরা মূল লক্ষ্যটাকে সামনে নিয়ে আগাই, তাহলে আমাদেরকে প্রথম নজর দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে। যেমন আমরা যদি আজকে আমরা আমাদের জাতিটাকে যদি বেঁচে যাওয়ার একটি কারণ ফাইন্ড আউট করি যে কেন পুরো জাতিটা জঙ্গিবাদের দিকে যাচ্ছে না, বাঙালি জাতি এখনো কেন বাঙালি আছে, তাহলে একটি কারণ যদি আমরা খুঁজে পাই তাহলে সেটি হবে যে প্রাইমারি স্কুলগুলোতে এখনো যে 21শে ফেব্রুয়ারিতে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এই গানটা গেয়ে যে শহীদ মিনারে ফুল দেয় 21 ফেব্রুয়ারিতে, জাতীয় সঙ্গীত গেয়ে যে প্রতিদিন স্কুলটা শুরু করে, এই যে জাতীয়তাবোধ, এইখান থেকে যে প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষা জীবন শুরু করে, সেখান থেকেই কিন্তু বাঙালি রয়ে গেছে। এবং বাঙালি হচ্ছে এমন একটা জাতি যারা বৌদ্ধরা শাসন করেছে, বৌদ্ধ ধর্ম থেকে সংস্কৃতিতে, বাঙালি সংস্কৃতিতে নিয়েছে, হিন্দুরা শাসন করেছে সেখান থেকে নিয়েছে, মোগলরা শাসন করেছে, ইংরেজরা শাসন করেছে, কিন্তু সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। এটা কিন্তু বাঙালি জাতির মূল মন্ত্র। আজকে এসে ধরেন এক্সট্রিমিজমের কথা আমরা দেখছি। মোর্শেদ ভাই সমাজতন্ত্রের কথা বললেন, যখন ওই যে আদর্শ খুঁজে পাচ্ছি না আমরা, সমাজতন্ত্রের এক্সট্রিমিজম কিন্তু আমরা পশ্চিমবঙ্গে নকশাল দেখেছি, বাংলাদেশে আমরা পূর্ব বাংলার সর্বহারা পার্টি দেখেছি, পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি দেখেছি। এই যে আমরা এখন যে ধর্মীয় উগ্রবাদকে দেখছি, এটি কিন্তু যখন নাকি ধর্মীয় সংস্কৃতির চর্চা পারিবারিক জীবনে এবং ব্যক্তি জীবনে হচ্ছে, তখন কিন্তু ধর্মীয় এক্সট্রিমিজমকে আমরা ব্যক্তি জীবনে এবং পারিবারিক জীবনে চর্চাটাকে দেখছি। এবং সেখান থেকেই কিন্তু এই উগ্র সংস্কৃতির চর্চাটা আসছে, যেখান থেকে এক একটা পরিবার থেকে ছোট ছোট অংশ বেরিয়ে এসে এই প্র্যাকটিসটার ভেতরে যাচ্ছে। সুতরাং সংস্কৃতিটাকেই আমাদেরকে মূল লক্ষ্য হিসেবে ধরে এগোতে হবে। এবং সেখানে যেই কথাটি আপনি বললেন, শিক্ষা প্রতিষ্ঠান, প্রাথমিক বিদ্যালয়, ইংলিশ মিডিয়াম স্কুল, প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, সব জায়গাতে সংস্কৃতির চর্চা এবং সাংস্কৃতিক জাগরণ, এটিকে যদি আমরা মূল লক্ষ্য হিসেবে না ধরি, তাহলে আমরা এই সমস্যার উত্তরণটা আসলে কখনোই। সাম্প্রতিক ঘটনাবলীর পর কিন্তু আরেকটা বিষয় আলোচনায় এসছে, যেটা হচ্ছে গিয়ে পারিবারিক মূল্যবোধ, বন্ধন বা পরিবারের যে একটা শিক্ষা, সেটাও একটা আলোচনায় এসেছে যে তারা পরিবারের সঙ্গে বিচ্ছিন্নতা বোধ করে, অনেকে তা থেকেও যায়। এই যে পারিবারিক বন্ধনটা, আপনি কি মনে করেন যে এইটাও একটা কারণ বন্ধন সেভাবে দৃঢ় না থাকা? দেখেন, পারিবারিক বন্ধন পারিবারিক বন্ধন শিথিলতা, এটা সকল সমাজে সকল সময়ই তো ছিল, কিন্তু সমাজের ভেতরে যে জিনিসটা দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে, সেই প্র্যাকটিসটার ভেতর থেকে যদি আমরা বের হয়ে আসতে না পারি, তাহলে কিন্তু আমরা এই সমস্যাটা থেকে আমরা মূল ফোকাস পয়েন্টটাতে আমাদের থাকতে হবে। যখন প্রথমেই ঘটনাগুলো ঘটতে থাকলো, ব্লগারদেরকে হত্যা করা হচ্ছিল। ব্লগাররা কারা? যারা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে লিখছিল, তাদেরকে মারা হচ্ছিল। এরকম একটা, কিন্তু গুলশানে যাদেরকে মারা হলো তারা তো বিদেশি, তাদেরকে কলমা পড়তে বলা হয়েছে, তাদেরকে সূরা পড়তে বলা হয়েছে, তাদেরকে মারা হলো। ধরলাম তারাও বিধর্মী, কিন্তু শোলাকিয়াতে তো ঈদের জামাতে মুসলমানদেরকে মারা হচ্ছে। তখন কিন্তু মানুষের টনক নড়ল। কাদেরকে মারা হচ্ছে? সিয়াদেরকে মারা হচ্ছে। মারছে কারা? সুন্নিরা। মারছে কাদের? সুন্নিদেরকে। মারছে কারা? সিয়ারা। মুসলমানের এক অংশ মুসলমানের আরেক অংশকে মারছে। তার মানে এটি ভাবনা জগতের একটি পরিবর্তন ঘটে গেছে, যেটি ধর্মীয় সংস্কৃতির প্রভাব। ধর্মীয় সংস্কৃতি থেকে যদি আমি তাদেরকে মানবতার সংস্কৃতিতে আনতে না পারি, তাহলে কিন্তু আপনার এই পরিবর্তনটা, এই লড়াইটা আমাদের পক্ষে করা সম্ভব হবে না। এবং এই লড়াইটা করতে হলে মানবতার সংস্কৃতি এবং স্বদেশ চেতনার সংস্কৃতিতে আমাদেরকে
আসতেই হবে, যেটি চলচ্চিত্র দ্বারা করা সম্ভব, যেটি কবিতা আবৃত্তি, যেটি গণসঙ্গীত, যেটি নৃত্য, বাঙালির সংস্কৃতি চর্চা, এটি যত বেশি হবে তত বেশি আমরা মানবতার জায়গাতে ফিরে যেতে পারবো। ধর্মীয় সংস্কৃতির চর্চার জায়গা থেকে যখন আমরা মানবতার সংস্কৃতির চর্চার জায়গাতে আবার ফিরে যেতে পারবো, অর্থাৎ মধ্যযুগে এসে চণ্ডীদাস যখন বলেছে যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এই জায়গাটাতে যখন আমরা আবার ফিরে যেতে পারবো, তখনই আসলে আমরা বাঙালির যে মূল জায়গাটা, সেই জায়গাটাতে যেতে পারলেই কিন্তু আমরা এই সংকট উত্তরণের জায়গাটাতে যেতে পারবো। মুর্শিদ ভাই, যেই বিষয়টা হচ্ছে এই সাম্প্রতিক জঙ্গি হামলাগুলো থেকে আমরা যেটা শিক্ষা পেলাম সেটা হচ্ছে যে এককভাবে বা শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে কিন্তু এটা প্রতিরোধ করা সম্ভব না। এটার জন্য সমাজের প্রত্যেকটা স্তরে প্রতিটি মানুষের মধ্যে আসলে একটা চেতনাবোধ জেগে উঠতে হবে এবং এটা যে একটা ভুল পথ, ভুল জিনিস, এটার একটা এই বোধটা জাগতে হবে এবং সামাজিকভাবে এটা প্রতিরোধ করতে হবে। এই জন্য আপনি কি মনে করেন না চলচ্চিত্র একটা বড় মাধ্যম হতে পারে? চলচ্চিত্র যেহেতু মানুষের কাছে সহজে পৌঁছায়, মানুষ সহজে বুঝতে পারে, সহজবোধ্য, সেইটা নিয়ে আপনার কোনো ভাবনা আছে কিনা? আমরা একটা বিরতি নিয়ে আসি, তারপর আপনার সঙ্গে এই বিষয়ে কথা বলবো। নিচে একটা বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। মুর্শিদ ভাই, যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম, চলচ্চিত্র কি ভূমিকা রাখতে পারে এখানে? চলচ্চিত্র তো ভীষণভাবে ভূমিকা রাখতে পারে এই ক্ষেত্রে, আমি বলবো। এখন মুশকিল হচ্ছে যে আমরা তো আমাদের চলচ্চিত্রকে সেইভাবে কাজে লাগাতে পারছি না। মানে আমি যদি বলি যে মেইন স্ট্রিম সিনেমাও কিন্তু একটা ভালো ভূমিকা রাখতে পারে, সেইখানেও একটা ভালো ভূমিকা রাখতে পারে, সেইটা রাখছে না। আর অন্যান্য ছবিগুলোতে যে কিছুটা রাখার চেষ্টা হচ্ছে, এখন মুক্তিযুদ্ধের আদর্শ বলার চেষ্টা করেছে অনেক ছবিতেই, বা অন্যান্য বিষয়েও বলার চেষ্টা করছে, কিন্তু সেই ছবিগুলো তো ঠিক মানুষের কাছে সেইভাবে পৌঁছাতেও পারছে না। তা আমি মনে করি এই ক্ষেত্রে সরকারের একটা দায়িত্ব আছে, যে সরকার যদি নিজ উদ্যোগে কিছু চলচ্চিত্র নির্মাণ করে সেইগুলো ব্যাপকভাবে প্রদর্শন করে, বিভিন্নভাবে ওপেন এয়ার প্রদর্শনী হতে পারে, বিভিন্ন স্কুল কলেজে ইউনিভার্সিটিগুলোতে। একটু বলে রাখি, আমরা কিন্তু দেখেছি কয়েকটা টিভি স্পট, টিভিসি করা হয়েছে ছোট ছোট, এই অভিভাবকদেরকে সচেতন করার জন্য, ছেলে মেয়ে যেন। হ্যাঁ, সেগুলো তো আছেই, সেগুলো একটা কাজ করছে, কিন্তু আমি বলছি চলচ্চিত্র যেখানে একটা ডকুমেন্টারির কথা আমি বলছি না, কাহিনী চিত্রই সরকার তার মতো করে তৈরি করবে, এই বিষয়টাকে অ্যাড্রেস করে তরুণ সমাজকে, এবং কাহিনীর মতো করে, এবং সেটা বিনামূল্যে সব জায়গায় প্রদর্শিত হবে, স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে ব্যাপকভাবে সরকারি উদ্যোগে প্রদর্শিত হবে। এইটা যদি করা যায় তাহলে একটা কাজ হতে পারে। যে চলচ্চিত্রগুলোতে আমাদের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, এবং ইতিমধ্যে যে ছবিগুলো তৈরি হয়েছে, মুক্তিযুদ্ধের উপর অনেক ছবি তৈরি হয়েছে, আমিও করেছি কিছু, সেই ছবিগুলো যদি সরকারি উদ্যোগে এইভাবে দেখানো হয় ব্যাপকভাবে, সেটাও কিন্তু একটা কাজ দেবে। এটা একটা বড় কাজ যেটা সরকার করতে পারে। এখানে কয়েক কোটি টাকা যদি সরকার বিনিয়োগ করে, এটা কোনো খারাপ বিনিয়োগ কিন্তু হবে না। আর তার সাথে সাথে অন্যান্য যে সাংগঠনিক কার্যক্রম, দেখেন আমরা ছোটদের জন্য একটা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের আয়োজন করি ঢাকায় প্রতি বছর। সেইটাতে প্রত্যেকটা শিশুর ছবি বানিয়ে তাদের কম্পিটিশনে অংশগ্রহণ করে, তারা সারা দেশ থেকে ছবি আসে, শিশুরা আসে, অংশগ্রহণ করে। সেইটাও কিন্তু ব্যাপক একটা ভূমিকা পালন করছে আমি মনে করি, এই শিশুদেরকে চলচ্চিত্রের মধ্য দিয়ে একটা প্রগতিশীল কার্যক্রমের সাথে যুক্ত করা। একটা উদাহরণ আমি দিই, আমাদের একটি ছোট্ট ছেলে, তার মা আমাদের অফিসে, চিলড্রেন ফিল্ম সোসাইটির অফিসে কাজ করতো, ঝাড়ু টাড়ু দিত। তো সেই ছেলেটা মার সাথে আস্তে আস্তে সে বললো যে আমি ফেস্টিভ্যালের সাথে যুক্ত হব। আমরা তাকে ফেস্টিভ্যালের সাথে যুক্ত করে নিলাম। সে ফেস্টিভ্যালের ভলেন্টিয়ার হলো। এই 10-12 বছরের ছেলেটা ভলেন্টিয়ার হলে সে খুব মনের আনন্দে কাজ করছে। এবং আমরা বললাম তোমাকে পড়াশোনায় ভালো করতে হবে, নাহলে কিন্তু বাদ দিয়ে দেবো। সে পড়াশোনা খুব ভালো করলো। তারপর হঠাৎ করে তার মা বলল যে তার ছেলেটা তবলিগে যোগ দিছে এবং তবলিগের চিল্লায় চলে গেছে। আচ্ছা, তারপরে দেখি যে তার মা কয়েকদিন পরে আবার ফোন করে বললো যে না, সে চলে আসছে এবং সে বলছে যে ওইগুলো তার ভাল লাগে না, কি করে না করে জিকির করে সারাদিন, সেটা তার ভাল লাগে না। এই যে সে কিন্তু ওই পথ থেকে ফিরে আসছে, এবং তার ফিরে আসার কারণটা কিন্তু এই যে চিলড্রেন ফিল্ম সোসাইটির সাথে সে কিছুদিন যুক্ত ছিল, এর ফলে কিন্তু এটা সম্ভব হয়েছে। সুতরাং এই ধরনের কর্মকাণ্ড যত বেশি বাড়ানো যাবে, আমার মনে হয় তত আমরা মানুষকে যত বেশি সম্পৃক্ত করতে পারবো। অবশ্যই এই যে গান, কবিতা, উপন্যাস মানুষকে তো নানাভাবে উজ্জীবিত করে। আমরা দেখেছি, যেটা বলছিলাম যে 71-এ দেখেছি, 52-তে দেখেছি, ইভেন স্বৈরাচার বিরোধী আন্দোলনেও সেটা কাজ করেছে।
আপনি কি মনে করেন যে এখন যে সাহিত্য হচ্ছে, যেইগুলো হচ্ছে নাটক, কবিতা, গান, সেগুলো সেরকম আবেদন রাখছে মানুষের মনে? অবশ্যই রাখছে। সময়ের সাথে সাথেই তো একটা হচ্ছে সময়োত্তীর্ণ কালোত্তীর্ণ সাহিত্য, যেগুলো সময় এবং কালকে অতিক্রম করে মানুষকে উজ্জীবিত করে। একটা হচ্ছে সময়ের সাথে সাথে সাহিত্য সৃষ্টি হয়। এই হোলি আর্টিজানের ঘটনাতেও অনেক কবিতা লেখা হয়েছে, গান লেখা হয়েছে। সাম্প্রতিক সময়ে তনু হত্যাকাণ্ড নিয়েও অনেক কবিতা লেখা হয়েছে, গান লেখা হয়েছে। সেগুলো নিয়মিতভাবেই চর্চার ভেতরে আছে, সেগুলো অবশ্যই উজ্জীবিত করে। এবং যে কথাটি মুর্শেদ ভাই বলছিলেন যে এই সংস্কৃতি চর্চার ভেতরে থাকার কারণেই ওই ছেলেটি গিয়ে ফিরে এসেছে। একটি বিষয় আমরা যদি খেয়াল করি, সেটা হচ্ছে যে নিয়মিত শিক্ষা ব্যবস্থা বা নিয়মিত সংস্কৃতির ভেতরে যেই ছেলে মেয়েগুলো বেড়ে উঠছে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় যেই ছেলে বা যেই শিশুটি বেড়ে উঠছে, তার সঙ্গে কিন্তু একটি দূরত্ব থাকছে। আবার এলিট সোসাইটির যে ছেলেটি ইংলিশ মিডিয়াম স্কুলে, তার ভেতরেও কিন্তু একটি মানসিক দূরত্ব আছে। এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, নিয়মিত শিক্ষা ব্যবস্থা এবং ইংলিশ মিডিয়াম এডুকেশনে যারা বেড়ে উঠছে, এই শিশুগুলোকে যদি আমরা একটি সাংস্কৃতিক বন্ধনে বাঁধতে না পারি, তাহলে কিন্তু পুরো জাতিটা একটি জায়গাতে কখনো এসে দাঁড়াবে না। এবং এই পুরো জাতিটাকে যদি আমরা একটি জায়গাতে দাঁড়াতে চাই, তাহলে এই সংস্কৃতি অর্থাৎ শিল্প, সাহিত্য, সংস্কৃতি চর্চার জায়গাটাকে, তার শিক্ষার মাধ্যম ভিন্ন হতে পারে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, ইংরেজি মাধ্যমের শিক্ষা ব্যবস্থা, বাংলা মিডিয়াম নিয়মিত আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেটি ভিন্ন হতে পারে। কিন্তু এর ভেতরে জাতীয় সঙ্গীত তাকে গাইতে জানতে হবে, তাকে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এই গানটি গাইতে জানতে হবে, দেশাত্মবোধক গানগুলো তাকে গাইতে জানতে হবে, কবিতা তাকে পড়তে হবে, সাহিত্য তাকে পড়তে হবে, এই জিনিসগুলোকে উজ্জীবিত করতে হবে। দেশ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র তাকে দেখাতে হবে এবং সেটি সরকারি উদ্যোগেই তাকে নিয়ে নিয়মিতভাবে চলচ্চিত্রগুলো দেখানো। এর ভেতর দিয়ে তাদেরকে আমরা একটি বন্ধনে যদি বাঁধতে পারি, তাহলেই কিন্তু আমরা এই পুরো সাংস্কৃতিক বন্ধনে মধ্য দিয়ে আমরা এই সমস্যাটাকে একটি জায়গাতে ফেস করতে পারবো। এবং এটি এই সংকটের মুখোমুখি দাঁড়াবার জন্য আমাদেরকে অবশ্যই একটি বন্ধনে এই আগামী দিনের প্রজন্মকে বাঁধতে হবে, তাহলে সবাইকে এক জায়গায় নিয়ে আসা যাবে। এই যে হোলি আর্টিজানের ঘটনার পর বিশেষত যেটা দেখছি, মানুষের মধ্যে একটা প্রবল আতঙ্ক ভর করেছে, যেটা ছিল এই জঙ্গিবাদের একটা অন্যতম লক্ষ্য, সেটাতে তারা অনেকাংশেই আপাত দৃষ্টিতে সফল হয়েছে মনে হচ্ছে। মানুষের মধ্যে থেকে এই আতঙ্ক দূর করার জন্য সংস্কৃতি কি ভূমিকা রাখতে পারে? একটা তো হচ্ছে যে আপনি মানে আতঙ্ক হিসেবে দেখছি আমরা, সেটা যেমন ঠিক, আবার জেগে ওঠা হিসেবেও কিন্তু দেখছি। মানে তার পরের দিনই রমজানের ভেতরেই আমরা যখন নাকি শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলনের কর্মসূচি দিলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ইফতারির পরপর 5 মিনিট পরের কর্মসূচি ছিল। মানুষ ইফতারি নিয়ে শহীদ মিনারে গিয়ে ওখানে পানি মুখে দিয়ে ইফতারি করে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি। একই ঘটনা কিন্তু আমরা দেখেছি এই যে ইয়েতে আমাদের ছায়ানটের অনুষ্ঠানে পয়লা বৈশাখে, যখন পরের বছর আরো বেশি হয়েছে। এটি বাঙালি জাতির একটি প্রবৃত্তি, বাধা আসলে বাঁধবে লড়াই, সে লড়াইয়ে জিততে হবে। মানুষ যখন আক্রান্ত হলো, মানুষ তখন ভাবলো যে আমিও আক্রান্ত হতে পারি। এবং এখান থেকে বাঙালি জাতি কিন্তু ঘরে বসে থাকে না, বাইরে বেরিয়ে এসে প্রতিরোধটা করে, ঘুরে দাঁড়ায়। এবং হোলি আর্টিজানের ঘটনার ভেতর দিয়ে এটি মানুষ বুঝতে পেরেছে যে তার অর্থনীতি আক্রান্ত হচ্ছে, এটি মানুষ বুঝতে পেরেছে যে তার সন্তানের শিক্ষা আক্রান্ত হচ্ছে, এটি মানুষ বুঝতে পেরেছে যে সংস্কৃতি আক্রান্ত হচ্ছে, যে কারণে মানুষ বেরিয়ে আসছে এবং ঐক্যবদ্ধভাবে বেরিয়ে আসছে। এবং এটি হচ্ছে প্রাইম টাইম। না, আমিও মনে করি যে আসলে আতঙ্কিত হয়েছে মানুষ, এটা একটা প্রাথমিক প্রতিক্রিয়া হবেই। এত বড় একটা ঘটনা, যে এই ধরনের ঘটনা আমাদের এখানে কিন্তু আগে ঘটেনি। সুতরাং প্রাথমিকভাবে মানুষ আতঙ্কিত হয়েছে, কিন্তু তারপরে কিন্তু মানুষ জেগে উঠবে, এটা আমার বিশ্বাস, জেগে উঠবে। আমরা একটা বিরতি নিয়ে আসছি, আরো কথা হবে, আবার একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। কথা হচ্ছিল জঙ্গিবাদ নিয়ে। আমরা দেখেছি বিভিন্ন মিডিয়ার নিউজে যে মূলত জঙ্গিরা সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মগুলো ব্যবহার করছে তাদের রিক্রুটমেন্টের জন্য, নতুন নতুন সদস্যদেরকে দলে টানার জন্য নানা কৌশলে। এই সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়টা তো, এই প্ল্যাটফর্মটা তো উন্মুক্ত, তো এইখানে নজরদারি করে বা এখানে বিধিনিষেধ আরোপ করে কি এটা ঠেকানো সম্ভব?
না, আপনি মানে এমসি যে যদি জঙ্গিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করে তারা একটি ঘটনা ঘটায়, আবার পজিটিভ আন্দোলনগুলোও তো এই সামাজিক যোগাযোগ মাধ্যমের যোগাযোগ করেই তো সংগঠিত হচ্ছে। আমরাও তো সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে আসলে এটা বন্ধ রাখার কোনো সুযোগ তো নেই। গণজাগরণ মঞ্চের কথাই যদি গণজাগরণ যেটা হয়েছিল কাদের মোল্লার যখন ফাঁসি হয়নি, তখন তো গণযোগাযোগ মাধ্যমে মানে মুক্তবাজার অর্থনীতিতে অনেকগুলো প্রোডাক্ট যখন বাজারে আসবে তখন তার সঙ্গে কিছু খারাপ প্রোডাক্টও তো আসবে। আমার দায়িত্বটা হচ্ছে খারাপ প্রোডাক্টগুলোকে বাদ দিয়ে ভালো প্রোডাক্টটাকে নেয়া। তথ্য প্রযুক্তির এই অবাধ প্রবাহের যুগে আমি তো নিশ্চয়ই তথ্য প্রবাহ প্রযুক্তিটাকে বাদ দেব না, সেটার অবাধ প্রবাহটাকে নিশ্চিত করব, কিন্তু খারাপ তথ্যটাকে বাদ দিয়ে ভালো তথ্যগুলোকে নিব। এটি তবে নিয়ন্ত্রণ করা যায় বা মনিটরিং, সরকার সার্বক্ষণিক এটা মনিটরিং করতে পারে যে কি ফিল্টারিং করবে, সেটা তো করতেই পারে। এবং সেটা তো আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি, এই যে এই গুলশানে হোলি আর্টিজান এ যাবৎকালে আমাদের দেখা সবচেয়ে বড় নৃশংস ঘটনা, কিন্তু এটা কিন্তু একদিনে আসেনি। আমরা যদি একটু পিছনে যাই, ধারাবাহিকভাবে ঘটনা ঘটলো, কয়েক বছর ধরে ঘটছিল। ব্লগারদেরকে হত্যা করা হলো, মুক্তপন্না লেখক প্রকাশক তাদেরকে হত্যা করা হলো আমরা দেখলাম। তারপর ভিন্ন ধর্মাবলম্বীদেরকে হত্যা করা হলো, ভিন্ন মতের যারা বিশ্বাস করে তাদেরকে হত্যা করা হলো। এরকম করতে করতে আমরা দেখলাম জিনিসটা আস্তে আস্তে বড় হচ্ছে। সর্বশেষ শোলাকিয়ার এত লাখো মানুষের জামায়াতে তারা হামলা করার সাহস পেল। এই প্রথম থেকেই কি আপনি মনে করেন যে সরকার বলেন, নীতি নির্ধারক বলেন, জিনিসটাকে ঠিকভাবে অ্যাড্রেস করতে পেরেছে? আসলে অন্যান্য ঘটনাগুলোর সাথে কিন্তু হলি আর্টিজানের ঘটনার একটা বড় পার্থক্য আছে। সেটা হচ্ছে অন্যান্য ঘটনাগুলো ছিল একক হত্যা, টার্গেট কিলিং এবং গুপ্ত হত্যা আমরা যদি বলি, এবং তারা কিল করেই তারা পালিয়ে যাচ্ছিল, এই ধরনের একটা ঘটনা। তবে সেইগুলোকেও আমি বলবো যে সরকার যথাযথভাবে গুরুত্ব দেয়নি, বিশেষ করে যখন ব্লগারদের বা ভিন্ন মতের বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করেছে তারা হত্যা করা হচ্ছিল, তখন বরং সরকারের কিছু কিছু বক্তব্য আমাদেরকে হতাশ করেছে। তারা বরং মুক্তমনা যারা তাদেরকেই ব্লেম দেওয়ার চেষ্টা করছিল। এই ধরনের কিছু বক্তব্য এসছে যে কারণে তারা অনেক প্রশ্রয় পেয়েছে। সেইটা তো ছিলই, কিন্তু হলি আর্টিজানের ঘটনাটা ছিল একেবারেই অন্যরকম। এইখানে কিন্তু যারা ঢুকেছে তারা একদম মানে জানে যে তারা কি করবে, সেই প্ল্যান নিয়ে ঢুকেছে এবং তারা জীবনের ঝুঁকি নিয়ে ঢুকেছে। অর্থাৎ তারা ধরেই নিয়েছে যে তারা আত্মাহুতি দিতে যাচ্ছে। এই প্রথম কিন্তু আমরা দেখলাম যে যারা সুইসাইড স্কোয়াড, হ্যাঁ, সুতরাং এটি একেবারেই ভিন্ন রকম ছিল এবং এটার অভিজ্ঞতা আমাদের কারোরই ছিল না, প্রশাসনের বা পুলিশ প্রশাসন বা অন্যান্যদেরও ছিল না। এবং ওই অভিজ্ঞতার না থাকার ফলেই কিন্তু প্রথম দিকে আমাদের দুজন পুলিশ সদস্য মারা গেছেন অসতর্কতার জন্যেই। এবং পুরো জিনিসটাই হয়তো যেভাবে ট্যাকেল দেওয়া হয়েছে, মানে আমরা বলবো এক অর্থে মানে যথেষ্ট ভালোভাবেই ট্যাকেল দেওয়া হয়েছে, কিন্তু আসলে কতটা ভালো কতটা খারাপ সেটা আমরা এখনো হয়তো চূড়ান্তভাবে বুঝতে পারবো না। কিন্তু আমরা যদি দেখতে পাই যে এই ঘটনা থেকে সরকার অভিজ্ঞতা সঞ্চয় করেছে এবং সেই অভিজ্ঞতাগুলোকে কাজে যেটি লাগাচ্ছে বলে আমাদের মনে হচ্ছে, তাহলেই হয়তো আগামীতে আমরা দেখব হয়তো এই ধরনের ঘটনা আর ঘটবে না, বা ঘটলেও খুব দ্রুত সামাল দিতে পারবে সরকার। এখন আলোচনায় আসছে নিখোঁজ যারা আছে। আমরা দেখেছি টেলিভিশনেও সরকারের পক্ষ থেকে 10 জনের ছবি দিয়ে বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। পুলিশের কাছে এরকম আরো অনেক রিপোর্ট আছে যে অনেক শতাধিক তরুণ নিখোঁজ। এই যে নিখোঁজ তরুণদের যারা হোলি আর্টিজানের ঘটনা ঘটালো, তাদের পরিবার কিন্তু সেই সময় পুলিশের কাছে গিয়েছিল, কিন্তু সেটাকে তখন আমলে আনেনি। যদি তখন আনা হতো হয়তো বা, আপনি কি মনে করেন না যে এই যে ফ্যামিলিরও একটা দায় আছে যে আমার ছেলেটা কোথায় গেল, কি করছে, এটার খোঁজ খবর রাখা? না, এখানে যখন নিখোঁজ হয়েছে পরিবার গিয়ে বলেছে, পরিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে দেখা করে, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছে, র্যাবের ডিজির সঙ্গে দেখা করেছে, বলেছে তারা, কিন্তু প্রশাসনের কাছ থেকে আবার অন্য জায়গায় আমরা দেখেছি যে শোলাকিয়ায় যে মারা গেল স্টুডেন্ট, তার বাবা ঈদের আগের দিন জিডি করেছে, অথচ সেই ছেলেটা নিখোঁজ ছিল কিন্তু আরো কয়েক মাস আগে থেকে। না, যেটা ঘটেছে যে এর ভেতরে ওই ঘটনাটা যখন ঘটে গেল,
হোলি আর্টিজানের ঘটনাটা তখন ঘটলো, তাদের টনক তখন নড়েছে। নিখোঁজ হলে যে এটি খোঁজ পাওয়ার সম্ভাবনা আছে, ছেলেটি জীবিত থাকতেও পারে, এটির একটি প্রসেসের ভেতরে বাবাও স্বপ্ন দেখলো যে ছেলে জীবিত থাকতে পারে, যে কারণে সে জিডি করেছে। আবার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এই সব কিছু অনেক মিলিয়ে কিছু আছে, গুম। অনেকগুলো ঘটনাই তো আসলে আমাদের সমাজে ঘটছিল। কিন্তু মূল ঘটনাটা হচ্ছে যে এই একটি ঘটনা, আমি যেটা বললাম যে আতঙ্ক বলি বা ইয়ে বলি, আমাদের জেগে ওঠাও কিন্তু এই হোলি আর্টিজানের ঘটনা আমাদের অনেকগুলো বিষয়ে জেগে ওঠা, মানে চেতনাগতভাবে জেগে ওঠা, প্রশাসনিকভাবে যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদের টনক নড়া। কারণ ব্লগাররা যখন ঘটছিল যে এরা তো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে, কিন্তু স্বধর্মের মানুষকেই ঈদের জামাত পড়তে যাচ্ছে তাদেরকে যখন আঘাত করছে, তখন বোঝা গেল যে এটি আসলে অন্য আরো অনেক কিছু জড়িত আছে এর সঙ্গে। আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্য জড়িত আছে, রাজনীতি জড়িত আছে, অনেক কিছু জড়িত আছে। সুতরাং এই বিষয়গুলোকে যে ভাবতে হবে, একটি ছেলে নিখোঁজ হলে সেই ছেলেটি যে 6 মাস কোথাও দেশের ভেতরেই লুকিয়ে থাকবে এবং তারপরে এসে সরাসরি একটা AK-47 নিয়ে 20 জন মানুষকে গুলি করে মেরে ফেলার সম্ভাবনা যে আছে, এটি কিন্তু আমাদের সামনে আসলো। তার মানে আমাদের বোধোদয় হচ্ছে, আমরা অনেক কিছু সামনে আসলো আমাদের। আবার একটা বিরতি নিচ্ছি, আরো কথা হবে। নিচ্ছি বিরতির সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকে। মুর্শিদ ভাই, যেই লক্ষ্য থেকে, যেই অসাম্প্রদায়িক একটা সমাজ গড়ার স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, স্বাধীনতার যুদ্ধ হয়েছিল, স্বাধীনতার এত বছর পরে এসে আবার সেই প্রশ্ন জাগে, আমরা সেই লক্ষ্যে কতটা পৌঁছতে পেরেছি? আমরা অনেকটাই পৌঁছতে পারি নাই। আসলে বঙ্গবন্ধুকে হত্যা করার পরই তো আমরা দেখলাম যে ভিন্ন চিত্র, ভিন্ন দিকে যাত্রা শুরু। সেইখান থেকে কিন্তু আমরা খুব বেশি এগিয়ে আসতে পারিনি। যেগুলো হয়েছে, আমরা যদি আমরা বলি আমাদের মুক্তিযুদ্ধের চেতনার কথা আমরা বলি, মুক্তিযুদ্ধের মূল চেতনা তো হচ্ছে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা গড়ব, যেই বাংলাদেশে সব মানুষ, সব ধর্মের মানুষ সমান সুযোগ নিয়ে, সমান মর্যাদা নিয়ে বাস করবে। কিন্তু সেটাই তো আমরা আর আমাদের সংবিধানে অক্ষুণ্ণ রাখতে পারিনি। আমাদের সংবিধানে আমরা প্রথমে বিসমিল্লাহ ঢুকালাম, তারপরে রাষ্ট্রধর্ম ইসলাম যখন ঢুকালাম, এখন তো আর মানে এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, আবার রাষ্ট্রধর্ম ইসলাম, জগা খিচুড়ি একটা ব্যাপার চলছে। সুতরাং ওইখানেই তো আমরা শেষ করে দিলাম সেই মুক্তিযুদ্ধের চেতনা। তো যতই আমরা বলি না কেন, আমরা যদি মানে সত্যিকারের মুক্তিযুদ্ধের যে চেতনা, সেটি যদি আমরা আবার ফিরিয়ে আনতে না পারি, এবং আমরা কিন্তু বারবার আমি বলবো আমাদের এই প্রগতিশীল সরকারও, মানে আজকে আমরা বলি যে মুক্তিযুদ্ধের সপক্ষের একটা সরকার ক্ষমতায়, ঠিক আছে, আমরা ধরে নিলাম, আমরা অস্বীকার করছি না, কিন্তু এই সরকারও কিন্তু অনেক অনেক কম্প্রোমাইজ করেছে। এই কম্প্রোমাইজগুলোই কিন্তু আমাদেরকে আজকে এই জায়গায় নিয়ে গেছে। সেগুলো যদি আমরা না করতাম তাহলে কিন্তু এই অবস্থা হতো না। আমার মনে হয় সামনে সরকার যদি কোনো কম্প্রোমাইজ না করে সত্যিকারের মুক্তিযুদ্ধের আদর্শ, কিন্তু এই সরকার তো আবার আমরা এটাও দেখেছি, আমাদের সামনে উদাহরণ আছে যে যুদ্ধাপরাধের বিচারের ক্ষেত্রে তারা যেই স্ট্যান্ড নিয়েছে সেটা পূর্ববর্তী কেউ নেয় নাই। সুতরাং এই সরকার তো অনেক সাহসী পদক্ষেপ নিয়েছে, কিন্তু অনেক কম্প্রোমাইজও করেছে আমি বলবো। এখন সরকার হয়তো বলবে স্ট্র্যাটেজিক্যালি করেছে, বা তাদের মানে রাজনৈতিকভাবে কিছু কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে, বা এখন হয়তো কিছু সিদ্ধান্ত যেগুলো নেওয়া হয়েছে আগে অন্য সরকারগুলো নিয়েছিল, স্বৈরাচারী সরকার বিশেষ করে, সেই সিদ্ধান্তগুলো আর পরিবর্তন করা খুব ডিফিকাল্ট হয়ে গেছে এখন। তবে এখন আপনি কি মনে করেন না এখনই ঠিক সময় সেগুলোকে থেকে ফিরে এসে? আমি মনে করি আমরা যদি স্ট্রেইট চলি, আমরা যদি আবার মনে করি যে হ্যাঁ এই পথেই চলতে হবে, মানে আমাদের যে ভুল হয়েছে সেই ভুলগুলো আমাদের শুধরে নিতে হবে, তাহলে আমার মনে হয় যে এটাই প্রকৃষ্ট সময়। এই যে কথা ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ, এই নতুন প্রজন্মের কাছে বা তরুণ প্রজন্মের কাছে এই অসাম্প্রদায়িক চেতনাটা পৌঁছে দেয়া বা এই মনোভাবটা জাগানোর জন্য আপনারা সংস্কৃতি কর্মীরা কি করতে পারেন বা কি করছেন? এটা হচ্ছে যে মানে বাঙালি সংস্কৃতির মূল জায়গাটা যদি আমরা নিয়ে কাজ করি, তাহলে ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক বাংলাদেশ, ওইটাই মূল কাজটা হবে। আমরা যদি চলচ্চিত্র নিয়ে কাজ করি, আমরা যদি আমাদের কবিতা নিয়ে কাজ করি, সঙ্গীত নিয়ে কাজ করি, আমরা যদি বাঙালি চেতনা নিয়ে কাজ করি, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কাজ করি, তাহলে সেটি কাজ হবে। মুর্শিদ ভাইয়ের একটি কথার
প্রসঙ্গ ধরে আসি, একটু দ্বিমত পোষণ করি আমি বিষয়টার সঙ্গে, যে বর্তমান সরকার যে কম্প্রোমাইজ করেছে, একটি হচ্ছে যে ৭৫-এ বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে আমরা যে পিছিয়ে পড়লাম, এই পিছিয়ে পড়া জায়গা থেকে যখন নাকি আমি আবার দৌড়াতে শুরু করব, তখন কিন্তু মনেই হবে যে আমি কম্প্রোমাইজ করছি। কিন্তু একটি পিছিয়ে পড়া জায়গা থেকে ৭৫-এ বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে একটি পাকিস্তান বানানোর জায়গাতে চলে যাওয়া, সেখান থেকে আবার বাংলাদেশ বানানোর জায়গাতে যখন আমি দৌড়াতে শুরু করলাম, তখন অনেক জায়গাতেই মনে হবে যে ৪০ বছর দৌড়টা শেষ হলো না। দৌড়টা শেষ হয়নি আসলে। ভোটের রাজনীতি, আমি বলছি ভোটের রাজনীতির জন্য আমাকে মাদ্রাসায় বানাতে হয়েছে, মসজিদও বানাতে হয়েছে, কিন্তু তার ফলশ্রুতিতে আজকে এসে ধর্মীয় সংস্কৃতি আমাদের উপরে জেকে বসেছে। এই ধর্মীয় সংস্কৃতিকে পাশ কাটিয়ে আমি আবার বাঙালি সংস্কৃতির জায়গাতে ফিরে আসার সংগ্রামটা যখন করছি, তখন কিন্তু সংগ্রামটা সংস্কৃতির সংগ্রাম, সংগ্রামটা রাজনীতির সংগ্রাম। আজকে যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাটা কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার যে করা হচ্ছে, এটি একটি অন্যতম কারণ যে যুদ্ধাপরাধীরা অর্থে, বিত্তে, আন্তর্জাতিক ষড়যন্ত্রের রাজনীতিতে তারা এত বেশি শক্তিশালী যে তারা কোনোভাবেই তো চাইবে না যে এই শক্তি, এই গণতান্ত্রিক শক্তি বাংলাদেশে ক্ষমতায় থাকুক। সুতরাং এই হোলি আর্টিজানের ঘটনা, এই ঘটনাগুলো কিন্তু, সুতরাং আমরা আসলে যেই সংগ্রামটা মনে করি যে এই সংগ্রামটাকে বা এই বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই মুক্তিযুদ্ধের বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য সংস্কৃতির সংগ্রামটাকেই করতে হবে। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। এই ছিল আজকে ডেডলাইন ঢাকায়। দেখা হবে আগামী শুক্রবার এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।